আজকে আমরা ক্লাস 11 এর দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারের পার্ট পড়ব। তার মধ্যে যেটা পড়ব মেনলি, সেটা দেখতেই পাচ্ছি আমরা লিখে রেখেছি আগে, কয়েকটি সমসত্ব প্রতিসম বস্তুর জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক নির্ণয় করব। ঠিক তার মধ্যে আজকে যেটা করবো আমরা, সেটা হচ্ছে অলরেডি আমি লিখেছি, সুষম আয়তকার পাতের ভরকেন্দ্রগামী এবং পাতটির প্রস্থ অথবা দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল অক্ষের সাপেক্ষে পাতটির জড়তা ভ্রামক নির্ণয় করব। প্রথমত পাতটা কিরকম একটা যদি আমরা ছবি আঁকি তাহলে দেখলে বুঝতে পারবো যে ধরো সাপোজ এটা একটা সমান্তরাল পাত, এটা হচ্ছে মোটামুটি আইডিয়া করা হয়, এটা হচ্ছে তার ভরকেন্দ্র। সেই ভরকেন্দ্রের নাম দিলাম ও। এবং কিছু কিছু জিনিস আমরা অলরেডি আগে লিখে ফেলি, ধরে নাও বা ধরি পাতটির ভর হচ্ছে পাতের ভর এম, পাতের দৈর্ঘ্য এল, প্রস্থ হচ্ছে বি, আর ও হচ্ছে ভরকেন্দ্র। এবার পাতটা আমি যেখানেই আঁকছি, যে ট্যাবে বা প্লেনে বা যে প্লেনে আঁকছি, সেই প্লেনটা হচ্ছে সেই খাতার পাতা যদি ভাবা হয়, সেই খাতার পাতার প্লেনে আছে। সেই প্লেনেই আমি যদি একটা অক্ষ ভাবি, এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য এল, এটা হচ্ছে প্রস্থ বি ধরেছি আমরা। এবার এই ভরকেন্দ্রকে কেন্দ্র করে এই পাথটা, ভরকেন্দ্রটাও কিন্তু সেম প্লেনে আছে যে প্লেনে খাতাটা আছে, আর পাথটাও কিন্তু সেম প্লেনে আছে। ব্যাপারটা বুঝতে হবে। আমি যদি এই প্লেনটাকে 2D প্লেন ভাবি, এই অ্যাক্সিসটা ধরো সাপোজ আমি বললাম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস দিলাম না, এই অ্যাক্সিসটার নাম দিলাম সাপোজ আমি এক্স অ্যাক্সিস নাম দিলাম, এরকম করে বুঝতে হবে। আর এই যে রোটেশনাল অ্যাক্সিস যে সিডি, এটাও কিন্তু এক্স ওয়াই প্লেনেই আছে। এবার এই অক্ষকে কেন্দ্র করে পাথটা যদি ঘুরে, সাপোজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, যদি ঘুরে, তো তখন আমি ওই ভরকেন্দ্রের সাপেক্ষে, ভরকেন্দ্র দিকে সিডি যে অক্ষ আছে রোটেশনাল অ্যাক্সিস, তার সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করার চেষ্টা করব। তার জন্য আমাকে কিছু জিনিস ধরতে হবে। যেমন হচ্ছে ধরে নিলাম আমি প্রথমে যেটা বার করবো কার এই অ্যাক্সিসের সাপেক্ষে, মানে হচ্ছে প্রস্থের সমান্তরাল, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, তার প্যারালালি কোন একটা অক্ষ, সেই অক্ষটা কি দিয়ে গেছে, ভরকেন্দ্র দিয়ে গেছে, তার সাপেক্ষে ওই যে পুরো পাথটা আছে সেই পাথটা ঘুরছে। তো যাই হোক, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস বরাবর গিয়েছে, তার জন্য আমি রোটেশনাল তোমার এটাকে জড়তার ভ্রামককে আই ওয়াই নাম দিতে পারি। এটাকে আমি কি নাম দিতে পারি, আই ওয়াই। এটা ইকুয়াল টু কত আমাদের বার করতে হবে। তার জন্য ধরে নিই সাপোজ এক মিনিট দাঁড়াও, সাপোজ আমি ধরে নিলাম যে এটার নাম দিলাম সাপোজ এটা একটা M1 পার্ট, এটা M2 পার্ট, এটা M3 পার্ট। M1 M3 কি, বা M1 M2 M3 এগুলো হচ্ছে M1 M2 M3, এগুলো হচ্ছে এল দৈর্ঘ্যের। দেখো প্রত্যেকের দৈর্ঘ্য দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকের ডিস্টেন্স কিন্তু এল হবে, লেন্থ এল হবে। যেহেতু এটা এল, সেটাই লেখার চেষ্টা করছি আমি। M1 M2 M3 এগুলো আলাদা আলাদা ভর নিয়েছি, যদিও আমাদের দেখতে একই রকম লাগছে, ধরে নিলাম সাপোজ আলাদা ভরের। M1 M2 M2 M1 M2 M3 ভরের
এল দৈর্ঘ্যের অসংখ্য আমরা ধরতে পারি দণ্ডের সমষ্টি। অসংখ্য আমরা কি ধরতে পারি? দণ্ডের সমষ্টি ধরতে পারি। তাহলে আমরা আগে অলরেডি করে ফেলেছি বা আগে জানি, বা না জানলেও আমি বলে দিচ্ছি, এটা যদি কোনো দণ্ড হয়, এটা যদি কোনো এরকম যদি কোনো দণ্ড হয় যার দৈর্ঘ্য এল যদি হয়, তার ভরকেন্দ্র যদি এটা হয়, এটা যদি রোটেশনাল অ্যাক্সিস হয়, এর সাপেক্ষে যদি ভরকেন্দ্রটা ঘোরে, তখন সেক্ষেত্রে তার জড়তার কত আমরা জানি, আই সিডি, এটা ইকুয়াল টু হচ্ছে কত হয়, 1/12 এম এল স্কোয়ার, যেখানে এলটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য এবং এমটা হচ্ছে এই দণ্ডের ভর। এটা আমাদের আগের লেসনে বা আগে হয়েছে। তো এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো, যে ধরবো কি ধরবো, যে এই M1 M2 M3 এগুলো হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা ভরের এবং এল দৈর্ঘ্যের পাত না, ঠিক দণ্ড ধরুন। তাহলে সেই অসংখ্য ভরের সমষ্টি। তাহলে আমি জড়তার ভরকে সংজ্ঞা অনুযায়ী বলতে পারি, কি বলতে পারি, IY ইকুয়াল টু হচ্ছে 1/12 M1 L স্কোয়ার প্লাস 1/12 M2 L স্কোয়ার। দেখো M1 M2 M3 এগুলো আলাদা হবে, কিন্তু প্রত্যেকের দৈর্ঘ্য সমান, তাই না? তার জন্য এল গুলো একই থেকে যাচ্ছে, প্লাস 1/12 M3 L স্কোয়ার প্লাস এরকম করে চলতে থাকবে। এই ব্যাপারটা অসংখ্য আছে, ধরো সাপোজ আমি বললাম এটা M4, এরকম করে চলতে থাকবে। সেভাবে যদি ধরা হয়, তাহলে আলটিমেটলি এটা ইকুয়াল টু কি হবে, 1/12 এল স্কোয়ারটা কনস্ট্যান্ট, আমি বলতে পারি সামেশন অফ আই এম আই। টোটাল মাস কত, এরকম ভাবে যদি অনেকগুলো পাতগুলোকে সব আলটিমেটলি যোগ করে দিই আমি, এই পাতগুলোর ভরগুলোকে, তাহলে আলটিমেটলি পাতের ভরটা পাবো। আমি অলরেডি আগে লিখে দিচ্ছি, পাতের ভর হচ্ছে এম, তাহলে আলটিমেটলি এই জিনিসটা সামেশন অফ এম আই ইকুয়াল টু এম হবে, ইকুয়াল টু হচ্ছে 1/12 এম এল স্কোয়ার। এটা কিভাবে ঘুরছে, কখন কিরকম ভাবে জড়তা আছে, মানে তোমার প্রস্থের সমান্তরাল আছে। যদি আমি ছবিটা এবার এরকম হয়, ফার্স্ট পার্টটা হয়ে গেল যে প্রস্থের সাপেক্ষে আমি পেয়ে গেছি, প্রস্থের সাপেক্ষে বলবো না, প্রস্থের সমান্তরাল এবং ভরকেন্দ্র দিয়ে যাচ্ছি যে গুণানক্ষ, তার সাপেক্ষে জড়তার বার হলো 1/12 এম এল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ধরে নিলাম ভরকেন্দ্র এটা, কিন্তু গুণানক্ষ যদি এটা হয়, এইভাবে যদি করে, তাহলে তখন এটা দৈর্ঘ্য ছিল এল বলেছিলাম, এটা দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থ ছিল বি, এটা এই মুহূর্তে পাথটা কিভাবে ঘুরছে, পাথটা এইভাবে ঘুরছে, দৈর্ঘ্যের সমান্তরাল অক্ষ তাকে কেন্দ্র করে রোটেট করছে। তখন সে একই রকম ভাবে আমি বলতে পারি এদিকে একটা M1 এর দণ্ড, এদিকে M2 ভরের দণ্ড, এদিকে M3 ভরের দণ্ড নিয়ে এরকম অসংখ্য দণ্ডের সমষ্টি ধরতেই পারি আমি, নিয়ে আলটিমেটলি ব্যাপারটা কিন্তু একই হবে। তাহলে এখানে আমি IX ইকুয়াল টু আমি বলতে পারি 1/12 এম এল স্কোয়ার। তাহলে যেটা পেলাম যে সুষম আয়তকার পাত, যেটার ভরকেন্দ্র দিয়ে কোন গুণানক্ষ যেটা যাবে এবং যেটা হচ্ছে দৈর্ঘ্য অথবা প্রস্থের সমান্তরাল যদি হয়, প্রত্যেক ক্ষেত্রেই জড়তার ভ্রামকের মান হচ্ছে 1/12 এম এল স্কোয়ার। এই ক্ষেত্রে হচ্ছে মনে রাখবে, এক্ষেত্রে পাতটা যে প্লেনে আছে, জড়তা ভ্রামক তোমার ঘূর্ণানক্ষ কিন্তু সেই প্লেনেই আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ধরেই, এটা ওয়াই অ্যাক্সিসের ধরি, তাহলে এই এক্স ওয়াই প্লেনেই কিন্তু আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা যেটা বার করবো, কি বার করবো, পাতটা অন্যরকম ভাবে ঘুরতে পারে, আর একটা কন্ডিশন হতে পারে, কিরকম হতে পারে, যদি পাতটা বলতে পারি যে তলের সাথে লম্ব হবে, যে পাতের তল যেটা আছে, একটা কেস,
নাম্বার 2 কেস সুষম, এটা আমি লিখে নিয়ে রেকর্ডিংটা অন করছি। আচ্ছা, লিখে নিলাম। আচ্ছা, যেটা আমরা করব সেকেন্ড পার্টটা, সেটা কি বলতে চাইছি, সুষম আয়তাকার পাত আছে, তাহলে সুষম আয়তাকার পাতটা একবার ড্র করছি আমি। তাহলে পাতটা আয়তাকার হচ্ছে, লাগছে না, বড় দিকটা লাগছে। তো যাও, এটা হচ্ছে সুষম একটা আয়তাকার পাত, তার ভর কেন্দ্র সাপোজ এইটা। এবার এই পাথটা যে প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, অক্ষটা কিরকম হবে আমি খাতায় আঁকতে পারছি না এই মুহূর্তে, দেখে বুঝতে পারা যাবে না, কিন্তু আমি যদি দুটো তিনটে অ্যাক্সিস আঁকি তাহলে আপাতত আশা করছি বুঝতে পারা যাবে। ধরো সাপোজ এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে, আমি আগের লেখা অনুযায়ী এটাকে কি অ্যাক্সিস দিয়েছিলাম, এক্স অ্যাক্সিস দিয়েছি নাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। মাথায় রাখবে এক্স ওয়াই অ্যাক্সিস কিন্তু একই প্লেনে আছে। কোন প্লেনে আছে? এই আয়তকার পাতটা যে প্লেনে আছে সেই প্লেনে আছে, যে অক্ষটা সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার প্লেনে আছে, জেড অ্যাক্সিসটা। এই জেড অ্যাক্সিসের সাপেক্ষেই পাতটা কিন্তু এবার আমাদেরকে রোটেট করাবো আমরা। তার জন্য তখন আমাদেরকে কি বার করতে হবে, তার জন্য জেড অ্যাক্সিসের সাপেক্ষে জড়তার কোণ আমরা বার করতে হবে। এই জিনিসটা করার আগে আমি একটু হালকা করে রিমাইন্ড করে দিতে চাই যে লম্ব অক্ষ উপপাদ্য বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, এটা হালকা করে আমি একটু বলি, নেক্সট পেজে বলছি বা এখান থেকে বলছি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, সেটা কি বলছে, সাপোজ কোন বস্তুর, সাপোজ কোন বস্তুর জড়তার ভ্রমণ, সেটা সুষম বস্তুর ক্ষেত্রে যদি হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, একটা কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ, ধরো সাপোজ আমি ধরলাম এটা আই এক্স হলো, আর একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ যদি আই ওয়াই হয়, এবং এখানে কন্ডিশন কিন্তু মাথায় রাখতে হবে, এই জড়তা, এই অ্যাক্সিস দুটো কিন্তু সেম প্লেনে থাকবে, সেম প্লেনে থাকবে। এবং ওই অক্ষ দুটো ছেদ বিন্দু দিয়ে যাওয়া, ওই অক্ষ দুটো যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু দিয়ে যদি আমি আর একটা এই দুটোর সাথে পারপেন্ডিকুলারলি আর একটা অ্যাক্সিস ড্র করি, সেটা হচ্ছে এরকম ভাবে করতে হবে, তাহলে বুঝতে পারা যাবে না। এটা ধরো সাপোজ আমি আই জেড বললাম, তাহলে কি কি বলতে চাইছি ভালো করে বোঝার চেষ্টা করো। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামটা একটু রিমাইন্ড করার চেষ্টা করাচ্ছি, যে কোন বস্তুর জড়তার ভ্রমক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আই এক্স, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আই ওয়াই হয়, তাহলে এক্স অ্যাক্সিস বলছি ওয়াই অ্যাক্সিস বলছি, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেটাও কিন্তু থাকতে হবে, তার জন্য তার নাম হচ্ছে পারপেন্ডিকুলার, তার জন্য তাদের নাম হচ্ছে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। হ্যাঁ, দুটো সেম প্লেনে থাকবে এবং তাদের ছেদবিন্দু দিয়ে আর একটা যদি পারপেন্ডিকুলার এবং তাদের তলের সাথে পারপেন্ডিকুলার যদি আর একটা অ্যাক্সিস ড্র করি, সেটা যদি আই জেড হয়, তাহলে অ্যাকর্ডিং টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম আই জেড ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই হয়। এটা বললাম, আশা করছি বুঝতে পারা গেল। এবার এটা আমি এখানে কাজে লাগাবো। দেখো, অলরেডি আমরা আগে বার করে রেখেছি যে এক্স অ্যাক্সিস সাপেক্ষে, এই যে এইভাবে এই অ্যাক্সিস সাপেক্ষে যখন রোটেট করছিল তখন আই এক্স এর ভ্যালু কত হয়েছিল, 1/12 এম এল স্কোয়ার। যখন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, এভাবে দেখানো যাচ্ছে না, আশা করছি তোমরা দেখেছো, এই যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যখন রোটেট করছিল, এভাবে রোটেট করছিল, তখন জড়তা ভ্রমণ কত ছিল, সেটাও সেম ছিল, আই ওয়াই সমান কত ছিল, 1/12 এম এল স্কোয়ার। এবার এই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, এবং ওই দুটো অ্যাক্সিস যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার প্লেনে জেড অ্যাক্সিস আছে, তার জন্য জেড অ্যাক্সিসের সাপেক্ষে জড়তা ভ্রমক আই জেড ইকুয়াল টু কি হবে, আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1/12 এম এল স্কোয়ার প্লাস 1/12 এম এল স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, 1/6 এম এল স্কোয়ার। একটা ভুল করেছি এখানে, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এইটা কিন্তু এল না, এটা কিন্তু বি, এখানে একটু গোলমাল হয়েছে, এটা কিন্তু বি, এখানে বি দেওয়া উচিত ছিল আমাদের, ঠিক আছে, তাহলে একটু কারেকশন হবে।
এটা ওয়াই এক্স অ্যাক্সিস সাপেক্ষে যেটা ছিল একের বারো এম বি স্কোয়ার হবে, আর এটা এম এল স্কোয়ার হবে। তাহলে 1/12 এম বি স্কোয়ার প্লাস 1/12 এম এল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/12 এম কমন এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে জেড অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তার। ওকে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজাকৃতি পাত, মানে এরকম টাইপের একটা যদি পাত হয় যেটা সমবাহু ত্রিভুজের মতো দেখতে, তার ভরকেন্দ্র দিয়ে এবং যে কোনো একটা কৌণিক বিন্দু দিয়ে যাবে, কোনো একটা ঘূর্ণনক্ষ, এর সাপেক্ষে এই পাতটা ঘুরবে। যদি ঘোরে তো সেই ঘূর্ণনক্ষের সাপেক্ষে এই সমবাহু ত্রিভুজাকৃতি পাতের জড়তা ভ্রামক আমরা নির্ণয় করব। এখানে মাথায় রাখবে যে এই যে ঘূর্ণনক্ষটা এবং যে পাতটা আছে ত্রিভুজাকৃতি পাত, ওই দুটো কিন্তু সেম প্লেনে আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পারপেন্ডিকুলার প্লেনে নাই, সেম প্লেনে আছে। এইটা যে প্লেনে থাকবে ঘূর্ণনক্ষ, আর এই পাতটা যে প্লেনে থাকবে সেই দুটো একই প্লেনে থাকবে। তো যাই হোক, এখানে কিছু কিছু টার্ম আমাদের জানা দরকার, আগে থেকে সেটা বলে রাখি। যে ছবিতে যে দেখতে পাচ্ছ এ বি সি, এ বি সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজাকৃতি পাত লেখা আছে, যার ভরকেন্দ্র আমি একটা ডিনোট করেছি, যেখানে ভরকেন্দ্র হচ্ছে জি, যেটা হচ্ছে ভরকেন্দ্র। এডি এটা হচ্ছে কি, ওই ভরকেন্দ্রগামী ঘূর্ণনক্ষ, ভরকেন্দ্রগামী ঘূর্ণনক্ষ যেটা একটা কৌণিক বিন্দু দিয়ে গিয়েছে। আর ধরে নিয়েছি যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা দুটো সমান, তিনটে সমান বাহু হবে। এই তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ ধরা হয়েছে। আর একটা জিনিস ধরা হয়েছে সেটা হচ্ছে পাতের ভর, এই যে পাতটা আছে সেই পাতটার ভর হচ্ছে এম। তাহলে ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সেটাই লেখা হয়েছে। এখানে একটা টার্ম আমরা নতুন টার্ম একটা অ্যাড করছি, সেটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে পাতের ভর। এখানে রো দিয়ে নোট করেছি। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে পাতের ভর কত হবে, ভর বাই মোট ক্ষেত্রফল। তাহলে এম বাই √3/4 ইন্টু এ স্কোয়ার, সেটা আলটিমেটলি কত হচ্ছে 4m বাই √3 স্কোয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এ বিন্দু থেকে ওয়াই দূরত্বে, এই দূরত্বটা হচ্ছে ওয়াই দূরত্ব, এই বিন্দু থেকে ওয়াই দূরত্বে, এই ডিস্টেন্সটা সেম। ওয়াই ডিস্টেন্সে আমরা একটা ছোট্ট একটা স্লিট বা তোমার বলতে পারো বেদ, ওই পাতটার একটা পার্ট কল্পনা করতে পারি। সেটাকে মনে মনে ভাবতে পারি, একটা দণ্ড ভাবতে পারি, যেটা আগে করানো হয়েছিল, যেটা আগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, এই যে দণ্ড। হুম, তা সেটা সেই পার্টটা ভাবতে পারি যে এ বিন্দু থেকে ওয়াই দূরে একটা ছোট্ট অংশ কল্পনা করলাম, ঠিক আছে, যার বেদ, ক্ষুদ্র বেদটা কি ধরেছি, ডিওয়াই ধরেছি, ক্ষুদ্র বেদ ডিওয়াই কল্পনা করা হয়েছে। এবং এবং আর একটা জিনিস যেটাতে দেখো, লক্ষ্য করো, এই পাতটার লেন্থ বা দৈর্ঘ্য আমি এক্স ধরেছি, এই যে এক্স, ঠিক আছে। তাহলে ওই ছোট্ট পাত, যে পাতটা আমি কল্পনা করেছি, ঠিক আছে, ওই পাতের, ওই অংশের পাতের ছোট্ট পাতটার, ক্ষুদ্র পাত, ওটার ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফলটাকে যদি সাপোজ আমি বললাম ডিএ, তাহলে ডিএ ইকুয়াল টু কত হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, এখানে দৈর্ঘ্যটাকে যদি এক্স ভাবি, প্রস্থ কত হবে ডিওয়াই, তাহলে এক্স ইন্টু ডিওয়াই, তাহলে হয়ে গেল এটা তার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যদি পেয়ে যাই তাহলে ভর কত হবে, তাহলে ওই ক্ষুদ্র পাতের ক্ষুদ্র অংশের, অতএব ডিএ ক্ষুদ্র অংশের ভর সমান কত হবে, তোমার পার ইউনিট এরিয়া যেটা আছে, মানে প্রতি একক ক্ষেত্রফলে ভর, মাস পার ইউনিট এরিয়া, তার সাথে ওইটার এরিয়া যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা পেয়ে যাবো ভর। তাহলে কি হবে, রো ইন্টু ডিএ, রো ইন্টু ডিএ ইকুয়াল টু কত হবে, রো এক্স ডিওয়াই। এটা হয়ে গেল ওই অংশের ক্ষুদ্র ভর। এতটুকু ক্লিয়ার। তাহলে ওই অংশের জড়তার ভ্রামক যদি বলা হয় কার সাপেক্ষে, এডি অক্ষের সাপেক্ষে ওই ক্ষুদ্র পাতটা, এই পাতটা, এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে পাত, এই ক্ষুদ্র পাতের সাপেক্ষে, এই ক্ষুদ্র পাতের এডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়, আমরা
আগেই আলোচনা করেছি, এই যে এখানে এই যে এটার ভরকেন্দ্র দিয়ে গেলে 1/12 ml² হয়, কিন্তু যদি সাইড দিয়ে যায়, দেখো এটা সাইড দিয়ে গিয়েছে, তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ব্যবহার করে তার তোমার জড়তা ভ্রামক কত হয়, 1/3, সেটাকে আমি লিখে দিলাম জড়তা ভ্রামক, ক্ষুদ্র জড়তা ভ্রামক ডি আই ড্যাশ ইকুয়াল টু কত হবে, 1/3 ইন্টু ওই ক্ষুদ্র অংশের ভর, তাহলে কত হবে রো ডিএ ইন্টু ওই ঘূর্ণনক্ষ থেকে ওই পাতটার ডিস্টেন্স কত হবে এক্স, 1/3 রো ডিএ ইন্টু x²। তাহলে এবার রো ডি এর ভ্যালু যদি বসানো হয় তাহলে কত হবে 1/3, তোমার রো এর ভ্যালু যদি বসানো হয়, রো এর ভ্যালু হচ্ছে 4m/√3a², ডি এর ভ্যালু হচ্ছে এক্স ডিওয়াই ইন্টু x²। তাহলে সেটা আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি 4m/3√3a² ইন্টু x³ dy, এটা হয়ে গেল ওই ছোট্ট পার্টের জড়তার ভ্রামক এডি ঘূর্ণনক্ষের সাপেক্ষে। এতটুকু ক্লিয়ার হয়েছে আশা করছি। এরপর আমি একটা ত্রিভুজের কথা কল্পনা করব, সেই ত্রিভুজটা হচ্ছে এ এ ই এফ। এই ত্রিভুজটা যদি কল্পনা করা হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, এই ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ট্যান ফর ত্রিভুজ এ ই এফ, এটার ক্ষেত্রে আমি লিখতে পারি যে ট্যান 30° ইকুয়াল টু লম্ব বাই ভূমি হবে, মানে x/y হবে, ইকুয়াল টু 1/√3। এটা কেন করছি, কারণ এখানে দেখো এখানে দুটো ভ্যারিয়েবল আছে, একটা x আছে একটা y আছে, যে কোনো একটা ভ্যারিয়েবলে কনভার্ট করার চেষ্টা করছি। তো দেয়ারফর x ইকুয়াল টু কত হবে, বা y ইকুয়াল টু কত হবে, √3x। এবার উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে dy ইকুয়াল টু √3 ইন্টু dx হবে। তাহলে আমি এখানে dy এর জায়গায়, এই যে এখানে dy আছে সেখানে আমি √3 ইন্টু dx দিয়ে রিপ্লেস করতে পারি। দেয়ারফর di ড্যাশ ইকুয়াল টু 1/3 4m/√3a² ইন্টু x³ ইন্টু √3 dx। এই √3 কাটবে, আলটিমেটলি কত হবে 4m/3a² x³ dx। এটা হয়ে গেল ক্ষুদ্র অংশের তোমার জড়তার ভ্রামক। এবার আমাদের কি চাই, আমাদের চাইটা কি, আমাদের চাই হচ্ছে পুরো ত্রিভুজটার জন্য। তাহলে আমি আপাতত ছবিতে দেখো আমি এই পার্টটার জন্য করব, তারপরে যেহেতু দুদিকটা সিমেট্রিক আছে সেটা সে কথাটা পরে বলছি। আপাতত ভাববো এই দিকটা বাদ, এই দিকটা নাই, ভাববো এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এর সাপেক্ষে এই পার্টটা ঘুরছে এরকম এরকম করে একই প্লেনে, ঠিক আছে, একই প্লেনে ছিল কিন্তু তখন ঘুরছে, ওটাকে এই 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 এই- এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তো তার জন্য আমি এই পার্টটার জন্য কি করলাম, এই ক্ষুদ্র অংশের জন্য জড়তা ভ্রামক কত হয় সেটা বার করেছি। তাহলে এবার আমি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে এই পার্টটা, মনে মনে ভাবো যদি এই পার্টটা আছে, এই পার্ট 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 এই পার্ট, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে তার ইন্টিগ্রেশন কত হবে, তাহলে তার লিমিট কত হবে, এখান থেকে এতটুকু, বা এখান থেকে ডিস্টেন্সটা বাড়ছে। তাহলে এই ডিস্টেন্সটা যেহেতু এই ত্রিভুজের ডিস্টেন্স যদি পুরোটার বাহু যদি এ হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, a/2 হবে। তাহলে লিমিট আমি দেবো 0 টু a/2 যখন ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো, তাহলে ত্রিভুজ এবিডি মানে হাফ ত্রিভুজ এবিডি, ওটাই লিখবো। তাহলে লিখবো সেটা হচ্ছে, দাঁড়াও, তো দেয়ারফর এডি অক্ষের সাপেক্ষে, এডি অক্ষের সাপেক্ষে ত্রিভুজ এবিডি এর জড়তা ভ্রামক কমা
আই ড্যাশ ইকুয়াল টু কত হবে, ইন্টিগ্রেশন অফ ডি আই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ 4m বাই রুট 3a স্কোয়ার এক্স কিউ ডিএক্স, লিমিট দেবো 0 টু a বাই 2। এবার এটাকে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট টার্মগুলো বেরিয়ে আসবে, 4m বাই 3a স্কোয়ার বেরিয়ে আসলো। এটা এক্স কিউ ইন্টিগ্রেশন হচ্ছে 1/4 এক্স টু দি পাওয়ার 4 হয়। এবার লিমিট বসাতে গেলে 0 টু a বাই 2 বসাবো, তাহলে ইকুয়াল টু হচ্ছে এই 4 কাটলো m বাই 3a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 বাই 16। তাহলে আলটিমেটলি কত হবে, 1/48 m স্কোয়ার, কারণ এটা এটা কেটে স্কোয়ার হবে m স্কোয়ার। তাহলে এই পার্টটা হচ্ছে হাফ ত্রিভুজের জন্য, এবিডি ত্রিভুজ, হাফ ত্রিভুজের জন্য যত। তাহলে পুরো ত্রিভুজের জন্য কত হবে, 2 গুণ করতে হবে। কেন 2 গুণ করতে হচ্ছে, কারণ হচ্ছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে কি সিমেট্রিক, তার জন্য এটার জন্য যতটুকু জড়তা ভ্রামক হবে এটার জন্য তাই হবে। তাহলে আলটিমেটলি পুরো ত্রিভুজ হবে, কার পাতের জন্য জড়তা ভ্রামক কত হবে, যেটা বেরোলো তার সাথে 2 গুণ করতে হবে। তো দেয়ারফর এডি অক্ষের সাপেক্ষে, এডি অক্ষের সাপেক্ষে ত্রিভুজ এবিসি এর জড়তা ভ্রামক আই ইকুয়াল টু হচ্ছে আই ড্যাশ প্লাস আই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 1/48 হবে, এটা 1/48 m স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1/24 m স্কোয়ার। তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল তোমার একটা সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রগামী এবং যে কোনো একটা শীর্ষ বিন্দুগামী কোনো যদি কোনো নক্ষ থাকে তার সাপেক্ষে ওই ত্রিভুজের জড়তা ভ্রামকের ডেরিভেশন, ফর্মুলা ডেরিভেশন। এবার দেখবো আমরা বৃত্তাকার রিং। এটা একটা বৃত্তাকার রিং, ছবি আঁকা আছে। বৃত্তাকার রিং এর তলের সাথে লম্ব ভাগ, তার মানে এটা যে প্লেনে আছে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন বা তার সাথে লম্ব, সেই প্লেনের সাথে লম্ব হবে কোনো যদি কোনো নক্ষ থাকে তার সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক বার করতে চাইছি। বৃত্তাকার রিং এর তলের সাথে লম্বভাবে থাকা, হ্যাঁ, এবং রিংটির কেন্দ্রগামী। তাহলে কেন্দ্র কোনটা, ধরে নিলাম সাপোজ এটা হচ্ছে কেন্দ্র ও, আর এটা হচ্ছে সাপোজ আমি নাম দিলাম এবি, এবিটা হয়ে গেল ঘূর্ণ নক্ষ, ঠিক আছে। তো এই ঘূর্ণ নক্ষের সাপেক্ষে এই বৃত্তাকার রিংটি যদি ঘোরে তাহলে তার জড়তা ভ্রামক কত হবে সেটা আমরা বার করতে চাইছি। তা ধরে নেব যে এই বৃত্তাকার রিংটি m1, তারপরে m2, তারপরে m3, এরকম অসংখ্য ভর বিন্দু ভর দিয়ে তৈরি। এবং আর তার সাথে কিছু কিছু জিনিস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ধরো বৃত্তাকার রিংটির ভর সমান হচ্ছে m, ব্যাসার্ধ সমান হচ্ছে r, তার মানে এইটা হচ্ছে r হবে, আর কেন্দ্র হচ্ছে o, আর এবিটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, যেটা বৃত্তাকার রিংটা যে তলে আছে তার সাথে লম্বভাবে অবস্থিত, ঠিক আছে। তাহলে এটা খুবই সহজ, কারণ হচ্ছে আমরা জড়তা ভ্রামক বার করার যে সংজ্ঞা জানি যে আই সমান কি জানি, যে ঘূর্ণন অক্ষ থেকে, এটা হচ্ছে এবি যে ঘূর্ণন অক্ষটা দেখতে পাচ্ছ, এই ঘূর্ণন অক্ষ থেকে যে বিন্দুগুলো আছে, বিন্দু ভর m1 m2, দেখো ভালো করে যদি লক্ষ্য করো, এখান থেকে এটা দৈর্ঘ্য আর, এটা দূরত্ব আর, এটা দূরত্ব আর, এটা দূরত্ব, প্রত্যেকটা বিন্দু ভর যত রকমের যত খুশি বিন্দু ভর তুমি কল্পনা করতে পারো, প্রত্যেকের কিন্তু দূরত্ব হচ্ছে কিন্তু আর, ঠিক আছে। তাহলে কি হবে, সিম্পল যে ফর্মুলা, যে বিন্দু ভর m1 ইন্টু আর স্কোয়ার, তার মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব তার বর্গ, তারপর হচ্ছে m2
আর স্কোয়ার প্লাস m3 আর স্কোয়ার প্লাস এরকম ভাবে চলতে থাকবে। সেগুলো যদি যোগ করা হয় তাহলে সেটাই আমি কি পেয়ে যাবো, সেটাই হচ্ছে জড়তার ভ্রমক। তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ইকুয়াল টু আর স্কোয়ার কনস্ট্যান্ট, আর স্কোয়ার বার করে নিলাম। এই n সংখ্যক যদি কণা হয় কল্পনা করতে পারি, তাহলে সামেশন অফ i ইকুয়াল টু n mi। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এটার ভ্যালু কত হবে, m হবে। দেয়ারফর এটা ইকুয়াল টু হচ্ছে m r স্কোয়ার। তাহলে আলটিমেটলি i সমান কত হয়ে গেল, m r স্কোয়ার। এটা এখন খুব সিম্পল, সব থেকে সিম্পল ছিল তখন পর্যন্ত যেগুলো বার করলাম, যতগুলো বার করেছি তার মধ্যে সব থেকে সহজ ছিল। এবার ভালো করে এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তার পরের পার্ট যেটা আছে, ধরো সাপোজ একটা পার্ট বার করতে যদি চাই আমি, তাহলে সেটা আরো সহজ ভাবে বুঝতে পারবে, আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, তো সেটা কি হবে দেখো, এবার আমরা দেখবো যে ধরো সাপোজ বৃত্তাকার রিংটা আমি ধরো কপি করার চেষ্টা করি, বৃত্তাকার রিংটা আগে ছিল ঘূর্ণন অক্ষ ছিল তোমার বৃত্তের কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী ছিল। এবার এর সাপেক্ষে এটা সাপোজ এবি, তাহলে আই এবি ইকুয়াল টু কত ছিল আমরা বার করলাম, এম আর স্কোয়ার। এবার যদি ওই বৃত্তাকার রিং এর স্পর্শক বরাবর কোনো ঘূর্ণন অক্ষ থাকে তাহলে সেটা কি হবে, মানে এই স্পর্শকের সাপেক্ষে এটা কিন্তু সেম প্লেনে আছে, মানে পারপেন্ডিকুলারলি বৃত্তাকার যে রিংটা আছে সেই রিং এর পারপেন্ডিকুলারলি হচ্ছে এবি ঘূর্ণন অক্ষ আছে, আর সাপোজ এটার নাম দিয়ে দিলাম সিডি ঘূর্ণন অক্ষ আছে। কিন্তু এটা যাচ্ছিল কেন্দ্র দিয়ে, এটা যাবে যে কোনো স্পর্শক দিয়ে। তাহলে সেক্ষেত্রে তোমার আমরা কি থিওরেম ব্যবহার করব, সেই থিওরেমটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ব্যবহার করব। সেক্ষেত্রে আই সিডি মানে হচ্ছে সিডি যে ঘূর্ণন অক্ষ তার সাপেক্ষে যখন বৃত্তাকার রিংটা ঘুরবে তখন তার তোমার জড়তার ভ্রমক কত হবে, আই ইকুয়াল টু কি হয়, আই অফ এবি প্লাস এম ইন্টু মোট ভর ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব কত, এখানে তার কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে, এম আর স্কোয়ার। তাহলে আই সিডি কত হয়ে গেল এখানে, ইকুয়াল টু এম আর স্কোয়ার আগে বার হয়েছে প্লাস এম আর স্কোয়ার, তাহলে কত হয়ে গেল 2m r স্কোয়ার। এটা হয়ে গেল খুব সহজ, এটাও সহজ। এটা কি বার করলাম, বৃত্তাকার রিং এর তলের সাথে লম্ব এবং বৃত্তাকার রিং এর যে কোনো স্পর্শ বিন্দুতে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে তার ওই বৃত্তাকার রিংটি জড়তা ভ্রমক বার করলাম। এবার কি করব, এবার আমরা আরেকটা অ্যাপ্লিকেশন করব, যেটা হচ্ছে বলতে পারো যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের অ্যাপ্লিকেশন বলতে পারো। সেটা কিরকম সেটাকে লিখি, এটা একটু বুঝতে হবে, যদিও এটাও সহজ। এটা হচ্ছে বৃত্তাকার রিং এর কোনো ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রমক। তার মানে আমরা বৃত্তাকার রিংটাকে আরেকবার কপি করি, এই হচ্ছে বৃত্তাকার রিংটা। এবার বৃত্তাকার রিং এর কেন্দ্র হচ্ছে ও। এবার সাপোজ একটা অক্ষ ধরো সাপোজ এটা, মানে কোন অক্ষটা, এই অক্ষটা কিন্তু বৃত্তাকার তলে আছে, এটা মাথায় রাখতে হবে। বৃত্তাকার রিং যে তলে আছে সেই তলে থাকবে, কোনো টাইমে সেই তলে থাকতে পারে, সেই তলে নাও থাকতে পারে। কিন্তু আপাতত আমি ধরে নিতে তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের, আর একটা অক্ষ ধরে নিতে পারি এটা। এবার ডি বৃত্তাকার, ছবিটা দেখে বৃত্তাকার লাগছে না, রিংটা দেখে বৃত্তাকার লাগছে না, কিন্তু ওহো আচ্ছা আচ্ছা নামটা অরিন চলে এসেছে, বন্ধ করি এক মিনিট দাঁড়াও। এইটা হচ্ছে একটা ব্যাস বরাবর ঘূর্ণন অক্ষ, সেটাকে নাম দিলাম ধরো সাপোজ এবি। এভাবে ঘুরতে পারে, আবার এভাবেও ঘুরতে পারে, এটা হচ্ছে আরেকটা ব্যাস বরাবর ঘূর্ণন অক্ষ সিডি। এরা কিন্তু একই তলে আছে, এটা বুঝতে হবে, এরা কিন্তু সেম প্লেনে আছে, এই প্লেনটা কিন্তু সেম প্লেন, এরা কিন্তু সেম প্লেনে আছে।
এবার সাপোজ আমি ধরে নিলাম এখানে আমরা এইটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা যেটার ব্যবহার যে উপপাদ্যে সাহায্য নেবো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এখানে কি বলা ছিল তোমাদেরকে রিমাইন্ড যদি করে দেওয়া হয়, ধরো সাপোজ তিনটে রোটেশনাল অ্যাক্সিস আছে, তার সাপেক্ষে জড়তা ভ্রামক যদি ax iy iz হয় এবং ax আর iy যদি সেম প্লেনে থাকে এবং তাদের ছেদবিন্দু দিয়ে অতিক্রান্ত আর একটা রোটেশনাল অ্যাক্সিস যদি হয় বা ঘূর্ণন তোমার অক্ষ যদি হয়, যেটা এই বোথ অ্যাক্সিসের বা ওই অ্যাক্সিস দুটো যে প্লেনে আছে ax iy যে প্লেনে আছে তাদের সাথে যদি লম্বভাবে থাকে, তাহলে আমি লিখতে পারি iz ইকুয়াল টু হচ্ছে ix প্লাস iy। এবার যদি লক্ষ্য করো এবি এর সাপেক্ষে যদি জড়তা ভ্রামককে আমি ix ধরি, এটাকে যদি আমি iy ধরি, তাহলে এটার সাথে লম্ব হবে, মানে এটা যে প্লেনে আছে, ধরো সাপোজ এটা যে খাতাতে লিখছি বা যে ট্যাবে দেখাচ্ছি যে প্লেনে আছে, ধরো সাপোজ এই প্লেনে আছে, ওই প্লেনের পারপেন্ডিকুলারলি প্লেনে এবং ও কেন্দ্র দিয়ে, মানে ও যে কেন্দ্র আছে সেই কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী যদি আর একটা গুণনক্ষ হয় তার জড়তা ভ্রামক যদি iz হয়, সেটা আইজেডটা আমরা এটা বার করেছি অলরেডি, এই যে এটা যেটা করলাম এটা, ঠিক আছে, সেটা mr স্কয়ার এসেছিল, সেটা যদি আইজেড হয় তাহলে আমি বলতে পারি দেয়ারফর আইজেড যেটা লিখলাম আমরা রিপিট করছি ix প্লাস iy। এবার একটু যদি লক্ষ্য করো বৃত্তাকার রিং এর ক্ষেত্রে ix এর ভ্যালু যা হবে iy এর ভ্যালু তাই হবে। এটাকে আমি যদি 2 ইনটু এটাকে i ধরলাম, তাহলে এটাকেও যদি i ধরি, তাহলে দেয়ারফর আমি লিখতে পারি 2 ইনটু i ইকুয়াল টু আইজেড, আইজেড এর ভ্যালু হচ্ছে mr স্কয়ার, তাহলে দেয়ারফর i ইকুয়াল টু হচ্ছে mr স্কয়ার বাই 2। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি i এর ভ্যালু, মানে হচ্ছে যে কোনো ব্যাস বরাবর যেটা বৃত্তাকার রিং এর তলে থাকবে সেই ব্যাস বরাবর বৃত্তাকার রিংটির তোমার জড়তার ভ্রামক কত হবে, হাফ mr স্কয়ার। এটা আমরা ক্যালকুলেট করলাম। ওকে, এরপরে যেটা যে জিনিসটার আমরা জড়তা ভ্রামক বার করবো সেটা হচ্ছে বৃত্তাকার চাকতি। ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বৃত্তাকার চাকতি। তো সেই বৃত্তাকার চাকতি যে তলে থাকবে, যে তলে আছে সেই তলের লম্বভাবে এবং ওই চাকতির কেন্দ্রবিন্দু দিয়ে, হ্যাঁ, কেন্দ্রবিন্দুগামী যে অক্ষ এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স ওয়াই আমি অলরেডি এঁকে ফেলেছি, তার সাপেক্ষে চাকতিটা ঘুরবে, তখন সেই ক্ষেত্রে জড়তা ভ্রামকটা কত হচ্ছে সেটা আমরা বার করতে চাইছি। কিছু কিছু টার্ম আমি অলরেডি আগে লিখে রেখেছি, যেমন হচ্ছে চাকতির ভর হচ্ছে এম, ব্যাসার্ধ আর, কেন্দ্র ও, এক্স ওয়াইটা একটু আগেই বললাম এক্স ওয়াইটা হচ্ছে গুণনক্ষ, যে গুণনক্ষটা হচ্ছে চাকতির তলের লম্বভাবে আছে এবং চাকতির কেন্দ্র ও সেই বিন্দু দিয়ে গিয়েছে। এবার আমরা ক্যালকুলেট করব যে এক্স ওয়াই গুণনক্ষের সাপেক্ষে ওই চাকতির জড়তা ভ্রামক কত হবে সেটা আমরা বার করতে চাইছি। ওকে, বেশ, তাহলে আমি ধরে নেবো একটা টার্ম, একটা পাতলা একটা, আচ্ছা যাক এর আগে একটু টার্ম ধরছি আমি, যে চাকতিটির ক্ষেত্রফল কত হবে, চাকতিটির ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে অতএব প্রতি একক ক্ষেত্রফলের ভর, আচ্ছা ভর হচ্ছে আমি লিখে রেখেছি অলরেডি এম, তাহলে মাস পার ইউনিট এরিয়া, মাস পার ইউনিট এরিয়া, এটাকে তাহলে কি হবে টোটাল মাস বাই পাই আর স্কোয়ার। মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে ওই চাকতির ভর কত সেটা আমরা লিখে রাখলাম। এবার আমি চাকতির কেন্দ্র থেকে এক্স দূরে একটা পার্ট, চাকতির একটা অংশ কল্পনা করলাম, যেটা তোমার বেধ হবে, যদি বড় করে দেখি এ দেখো যেটার বেধ হচ্ছে dx এবং চাকতির কেন্দ্র থেকে কত দূরে আছে, x দূরে আছে। নিয়ে ওটা তাহলে আমি মনে মনে ভাবতে পারি ওটা একটা কি, ওটা একটা বৃত্তাকার রিং, আমি ভাবতেই পারি, তাই না? তো যাই হোক, তাহলে এক্সটা হচ্ছে আর এর থেকে কম ডিস্টেন্সে চাকতির মধ্যেই থাকবে, এই কথাটা বলা দরকার। তাহলে ওই যে বৃত্তাকার রিং হচ্ছে, তো সেই রিং এর ক্ষেত্রফল কত হবে, সেই রিং এর ক্ষেত্রফল, তাহলে ওই যে অংশটা নিয়েছি সেই রিং এর সেই অংশের ক্ষেত্রফল আমি এখানেই দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। তাহলে ওই রিংটার ক্ষেত্রফল হবে তোমার পরিধি
ওইটার পরিধি ইন্টু ওটার বেধ কতটুকু চওড়া ডিএক্স। তাহলে পরিধি হচ্ছে 2πx পরিধি, তার সাথে ডিএক্স মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, ওই যে এই যে কালো কালো টাইপের যে অংশটা আমি নোট দেখিয়েছি এখানে, এই পার্টটার এরিয়া বলা হয়েছে, ঠিক আছে। তো তার এরিয়া হচ্ছে কত হয়ে গেল 2π, তাহলে ডিএ, সরি, তাহলে এটা হচ্ছে ডিএ 2πx dx। তাহলে যদি বলি আমি ওই যে অংশটা দেখাচ্ছি তার ভর কত হবে, তাহলে ভর সেটাকে ডিএম ধরলাম, ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে মাস পার ইউনিট এরিয়া, তার সাথে ওই এরিয়াটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ইকুয়াল টু হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু কত হবে 2πx dx, 2πx dx। তাহলে এখানে কাটাকাটি করলে পাই পাই কাটলো, আর কিছু কাটবে না, তাহলে 2m বাই আর স্কোয়ার, 2m বাই আর স্কোয়ার dx। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে ওই অতএব xy, অতএব xy অক্ষের সাপেক্ষে, xy অক্ষের সাপেক্ষে ওই বলয়াকৃতি অংশ, ওই যে অংশটা নিয়েছেন ছোট্ট অংশ, ওই বলয়াকৃতি অংশের জড়তা ভ্রামক এটা কত হবে, ইকুয়াল টু, তাহলে বৃত্তাকার এর আমরা অলরেডি বলেছি, একটু আগে বার করলাম কত, বৃত্তাকার এর কত হচ্ছে এই যে এটা এম আর স্কোয়ার, এটাও ওইটার ভর ইন্টু আর স্কোয়ার হবে, তাহলে কত হবে, ওটার ভর আমি অলরেডি বার করলাম 2m বাই আর স্কোয়ার ডিএক্স ইন্টু ওই ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব কত, এক্স তার স্কোয়ার। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে সেটা হয়ে গেল আলটিমেটলি 2m বাই আর স্কোয়ার, সরি এখানে এক্স ডিএক্স হতো, এখানে এই টার্মটা বাদ গেছে, এখানে ডিএক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করব, তো যাই হোক এখানে এটার সাথে এক্স আছে, তাহলে 2m বাই আর স্কোয়ার এক্স কিউ ডিএক্স। ওকে, তাহলে সম্পূর্ণ চাকতির যখন জড়তা ভ্রামক বার করবো, তাহলে আমরা নিশ্চয়ই ইন্টিগ্রেশন করবো, এটাই তো করে আসছি, একই রকম ধাঁচ। এখান থেকে 0 টু, তাহলে 0 টু এখান থেকে এত পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে, 0 টু আর লিমিট বসাবো যখন, তাহলে দেওয়ার পর সম্পূর্ণ চাকতির এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ চাকতির জড়তা ভ্রামক ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু I 2m বাই আর স্কোয়ার এক্স কিউ ডিএক্স। তাহলে কনস্ট্যান্ট টার্মগুলো বেরিয়ে গেলে 2m বাই আর স্কোয়ার বাইরে আসবে, এক্স কিউ এর ইন্টিগ্রেশন 1/4 x টু দি পাওয়ার 4, 1/4 বার করে নিলাম, x টু দি পাওয়ার 4, লিমিট হচ্ছে 0 টু r। তাহলে আলটিমেটলি কত হবে, এটা কাটলে 2 হবে, তাহলে m বাই 2 আর স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এক মিনিট কোথাও গোলমাল হলো, সরি এখানে এক্স হবে না, লিমিট বসালে আর হবে, আর টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে এটা কাটলে আর স্কোয়ার হবে, তাহলে কত হয়ে গেল হাফ এম আর স্কোয়ার। তাহলে আমাদের পেয়ে গেলাম এই বৃত্তাকার চাকতির ক্ষেত্রে যখন গুণনক্ষ তার কেন্দ্র দিয়ে যাবে তার জড়তা ভ্রামক কত হচ্ছে হাফ এম আর স্কোয়ার। এরপরের যে জিনিসটার আমরা জড়তা ভ্রামক বার করব সেটা হচ্ছে আগের মতনই সেম, আগে যেটা করেছিলাম বৃত্তাকার চাকতির তলের সাথে লম্বভাবে থাকা এবং চাকতির কেন্দ্রগান অক্ষের সাপেক্ষে, এটাতে কি হচ্ছে সেমই জিনিস, একই কনসেপ্ট, কিন্তু এক্ষেত্রে তোমার ঘূর্ণন অক্ষটা হবে সিডি, এক্ষেত্রে ঘূর্ণন অক্ষ হচ্ছে
সি ডি, এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে কনসেপ্টটা কি, মানে আগের মতনই ব্যাপার, যে ঘূর্ণন অক্ষটা হচ্ছে যে চাকতিটা যে তলে আছে, ঘূর্ণন অক্ষ তার লম্ব হবে, তার লম্ব তলে আছে তার। হ্যাঁ, এক্ষেত্রে এটা এই ঘূর্ণন অক্ষটা বৃত্তের কেন্দ্র ও দিয়ে না গিয়ে বৃত্তের যে কোনো স্পর্শক বরাবর গিয়েছে। এক্ষেত্রে এই দুটো ঘূর্ণন অক্ষের মধ্যে দূরত্ব হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এক্ষেত্রে এইটা বার করার জন্য যে আইসিডি, মানে সিডি অক্ষের সাপেক্ষে জড়তাম বার করতে গেলে আমাদেরকে যেটা বার করবো, এটা যখন বার করবো সমান কত যখন বার করবো, সেক্ষেত্রে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমাদেরকে যে 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 থিওরিটা আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। আগের বৃত্তাকার রিং এর ক্ষেত্রে যেমন করেছিলাম এটা তো একই কেস হবে। তাহলে যেহেতু অক্ষ দুটো সমান্তরাল আছে, তাহলে কি হবে, আইসিডি ইকুয়াল টু হচ্ছে আই এবি, মানে এবি অক্ষের সাপেক্ষে যেটা, প্লাস চাকতির ভর আগের মতনই সেম, এটারই যা আছে ডেটা, এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো একই। তাহলে ভরটা এম হবে এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে আর, তাহলে এম আর স্কোয়ার। এটা স্মল আর হবে। তাহলে আলটিমেটলি কি ছিল আগে, আগে এবি অক্ষের সাপেক্ষে এখানে এটা এবি লিখলে আগে কি দিয়েছিল এবি অক্ষ, ওইখানে এক্স ওয়াই দিয়েছিল। তো যাক, আমাদের অক্ষটা চেঞ্জ হতো, নাম চেঞ্জ করেছি। তো এবি অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা ভ্রামক কত এসেছিল, হাফ এম আর স্কোয়ার। তো এটা হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। তাহলে 1 এর 2 প্লাস 1 করলে কত হয়ে যাবে, 3 এর 2 এম আর স্কোয়ার। এই হচ্ছে সিম্পল ব্যাপার। আচ্ছা, এর পরের যে টপিক যেটা আছে, সেক্ষেত্রে ঘূর্ণন অক্ষটা একই, জিনিসটা একই থাকবে, বস্তুটা একই থাকবে, কিন্তু ঘূর্ণন অক্ষটা চেঞ্জ হবে। ঘূর্ণন অক্ষটা কি থাকবে, এবার ঘূর্ণন অক্ষটাকে বৃত্তের, সরি বৃত্ত না, চাকতি যে তলে আছে সেই তলে রাখবো এবং চাকতির ব্যাস বরাবর রাখবো। এটাও আমরা করেছিলাম রিং এর ক্ষেত্রে, বৃত্তাকার রিং এর ক্ষেত্রে, ওটার মতনই একই কেস। ওটা করার জন্য আমরা যেটা ব্যবহার করব, যে থিওরাম ব্যবহার করব, সেই থিওরামটার নাম হচ্ছে তোমার তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম ব্যবহার করব আমরা। তো যাই হোক, সেটা হচ্ছে আমি আগে লিখে রেখেছি, সেটা আমি এখানে পুট করছি। তাহলে বৃত্তাকার চাকতির কোনো ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করব। এখানে এই পার্টগুলো মিটে গেছে, এইগুলো থেকে গেছে। তো যাই হোক, তাহলে কি হবে, আগে যে অক্ষটা ছিল আমরা প্রথমেই এই বৃত্তাকার চাকতির ক্ষেত্রে বার করেছিলাম কেন্দ্রগামী এবং তলের লম্বভাবে, সেই ক্ষেত্রে সেটা ছিল চাকতির তলের সাথে লম্ব হবে। কিন্তু এক্ষেত্রে ঘূর্ণন অক্ষটা কি, চাকতি যে তলে আছে, চাকতিটা ধরো সাপোজ এই তলে আছে, তো ওই তলের সাথেই আছে এবং ব্যাস বরাবর আছে। তাহলে আমি আগের মতনই যেটা আমরা রিং এর ক্ষেত্রে করেছিলাম সেটার মতনই করব। তাহলে কি হবে, এক্ষেত্রে যে জিনিসটা আমরা অ্যাপ্লিকেশনটা কাজে লাগাবো, সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কি, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। খুবই সহজ, বেশি ক্যালকুলেশন করতে হবে না আমাদেরকে। তাহলে এটা সাপোজ আমি এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এটার সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আই এক্স হয়, এটার সাপেক্ষে যদি আই ওয়াই হয়, আর আই জেডটা অলরেডি আমাদের ক্যালকুলেট করা আছে, আই জেডটা আমি আপাতত ফর্মুলা লিখছি, আই জেড ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। এবার আই এক্সটাও আই ওয়াইটা দুটোকে যদি আমি আই ধরে নিই, এই দুটোকে যদি আই ধরে নিই, তাহলে কি হবে 2i। তাহলে দেয়ার ফোর আই ইকুয়াল টু কি হবে, আই জেড ডিভাইডেড বাই 2। এবার আই জেড এর ভ্যালু কত ছিল, মানে যেটা এই যে এটার কথা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কত হবে, তাহলে হাফ এম আর স্কোয়ার। তাহলে কত হয়ে গেল, এম আর স্কোয়ার বাই 4। এটা হয়ে গেল আমাদের ব্যাস বরাবর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের রাশিমালা। এটা বাড়াতে হবে, এটা না, এটা পারছে না কেন, কি ব্যাপার।
এবার এরপরে যেটা বার করবো আমরা সেটা হচ্ছে তোমার এই যে এইটারই অ্যাপ্লিকেশন, এটার না, এটার বলতে পারো। হুম ব্যাস বরাবর যেটা বার করলাম, ব্যাস বরাবর কত হলো আমাদের, এম আর স্কোয়ার বাই 4 হলো। তো তাহলে সাপোজ এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা ব্যাস এবি। তাহলে এই ব্যাস, যে ব্যাস, ব্যাস বলবো না, এবি একটা ঘূর্ণন অক্ষ, যেটা যে চাকতিটা আছে সেই চাকতির তলে আছে এবং মূল বিন্দু দিয়ে গিয়েছে, তার মানে হচ্ছে ব্যাস বরাবর ঘূর্ণন অক্ষ। সেইটাকে আমি বলতে পারি এই ছবি অনুযায়ী আই এ বি ইকুয়াল টু, এই যে একটু আগে বার করলাম আমরা, কত হলো 1/4 এম আর স্কোয়ার। এবার যেটা আমরা বার করব, যে বৃত্তাকার চাকতির ওই তলেই আছে, সেম তলে আছে, তার সমান্তরাল ভাবে যদি একটা, যেটা আর একটা ঘূর্ণন অক্ষ যদি থাকে, সেটা সিডি থাকে, যেটা দেখতে পাচ্ছ এই যে সি ডি, এই ঘূর্ণন অক্ষ, যেটা হচ্ছে ওই বৃত্তাকার চাকতির স্পর্শক বরাবর আছে এবং একই তলে। তাহলে এক্ষেত্রে যে যে থিওরামটা ব্যবহার করবো সেই থিওরামটার নাম কি হবে, আশা করছি বুঝতে পারছো, হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটু কষ্ট করে যদি বার করতে পারি, বাকি ওখান থেকে একটা জিনিস থেকে আমরা অন্যান্য অনেকগুলো জড়তা ভ্রামক, অন্য পয়েন্টের সাপেক্ষে জড়তা ভ্রামক আমরা বার করতে পারবো। তাই যাই হোক, তাহলে আই অফ সিডি কি হবে, আই এবি প্লাস চাকতির ভর ইন্টু ঘূর্ণন অক্ষ দুটোর মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। তাহলে এখানে ঘূর্ণন অক্ষ দুটোর মধ্যবর্তী দূরত্ব দেখতে পাচ্ছি আমরা আর, তাহলে এম আর স্কোয়ার। তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার বাই 4 প্লাস এম আর স্কোয়ার। তাহলে 1/4 প্লাস 1 করলে কত হবে, 5/4 ইকুয়াল টু 5/4 এম আর স্কোয়ার। তাহলে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম আপাতত এই ভিডিওতে, সেইগুলোতে মোটামুটি কিছু সুষম বস্তুর বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক সম্বন্ধে আমাদের বলা হয়েছে। ওকে।